প্রেজেন্টেশন পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আসছি সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসলে একটা ব্যাপক এখানে আছে। তো একটা ভিডিওতে কিন্তু পরিপূর্ণ পাওয়ার পয়েন্ট সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়। আমি আপনাদের ধারাবাহিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতা আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রথম পর্ব নিয়ে উপস্থিত। আজকের পর্বে যা থাকবে সেটা হচ্ছে অভ্র ব্যবহার করে বাংলা ও ইংরেজি টাইপ করা, পাওয়ার পয়েন্টে টেক্সট লেখা, রং করা, ছোট বড় করা, টেক্সট বক্স রং করা, পাওয়ার পয়েন্টে ছবি ইনসার্ট করা এবং তার টাইটেল ক্যাপশন দেওয়া। তো ভিউয়ার্স, এই কয়েকটা টপিকসের উপর আমরা আলোচনা করব। এরপর ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তো ভিউয়ার্স, শুরুতে বলে রাখি, আমার এই পাওয়ার পয়েন্ট নিয়ে যে ভিডিওগুলো আমি তৈরি করছি সেগুলো কিন্তু শুধুমাত্র যারা নতুন তাদের জন্য, সো এক্সপার্ট তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো নয়। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হবে। তো আর কথা নয়, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। শুরুতে আমরা কি করব, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করব। কিভাবে ওপেন করব? আমরা যদি স্টার্ট মেনু থেকে পাওয়ার পয়েন্টের উপর ক্লিক করি, সেক্ষেত্রে আমরা পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পেয়ে যাব। অথবা আরেকটা সহজভাবে আমরা পেতে পারি, মাউসে রাইট ক্লিক করলাম, নিউ এ ক্লিক করলাম, থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে ক্লিক করব। তাহলে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পেয়ে যাবে। এর উপর ডাবল ক্লিক করব, দেখেন ওপেন হয়ে গেল। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রবেশ করলাম। এখানে আপনারা লক্ষ্য করবেন উপরে দেখেন কি আছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, এরকম অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটারই কোনো না কোনো কাজ আছে। এই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করব। আজকে যে আলোচনা বিষয় সেখান থেকে আজকে আমরা শুরু করি। তো আমার প্রথম কাজ ছিল অভ্র ব্যবহার করে বাংলা ও ইংরেজি টাইপ করা। এখন এই অভ্র আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যদি এই অভ্র সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের এই বারটি দেখা যাবে, অভ্রর বারটি দেখা যাবে। আর অনেক সময় যদি না দেখা যায়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি স্টার্ট মেনুতে, যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে বলছি, তাহলে স্টার্ট মেনু থেকে আপনি অভ্র খুঁজে পাবেন, অভ্র কিবোর্ড। এই অভ্র কিবোর্ডে ক্লিক করলেই সেটা চলে আসবে আপনার এখানে। অথবা আর কি করতে পারেন, আর কিভাবে পাওয়া যেতে পারে, আপনি এখানে সার্চে অভ্র লিখে সার্চ করবেন। অভ্র লিখে সার্চ করলে তাহলে কিন্তু অভ্র কিবোর্ড আমরা পেয়ে যাব। এখানে ক্লিক করলেও এই বারটি চলে আসবে। যাই হোক, আমরা এই অভ্র বার নিয়ে একটু আলো করি। এখানে কি কি আছে দেখেন। এখানে প্রথমে অভ্রের একটা কি সংকেত আমরা পেলাম। এখানে লেখা আছে ইংলিশ। ইংলিশের উপর করলে বাংলা আসবে, বাংলার উপর ক্লিক করলে ইংরেজি আসবে। আপনি যেটা লিখবেন, বাংলা লিখলে বাংলা ওখানে থাকবে, ইংরেজি লিখলে ইংরেজি রাখবেন। তারপরে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্ন হচ্ছে সিলেক্ট এ কিবোর্ড লেআউট। সিলেক্ট এ কিবোর্ড লেআউট আপনি এখান থেকে করবেন। সিলেক্ট সবসময় অটো থাকতেও পারে, অভ্র ফোনেটিক ইংলিশ টু বাংলা, অনেক সময় নাও থাকতে পারে, অন্য কোনোটাতে টিক চিনতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন,
অপ্রোফোনেটিক ইংলিশ টু বাংলা ক্লিক করে দেবেন। তাহলে আমরা ইংলিশ লেখার জন্য ক্লিক করব, ইংলিশ থাকবে, আর এখানে ইংলিশ থাকবে। আর যদি বাংলা লিখি তাহলে এখানে বাংলা থাকবে। আর তারপর এটা দেখলাম আমার কিবোর্ড আউট থাকবে অপ্রোফোনেটিক ইংলিশ টু বাংলা। তারপরে দেখেন এই যে এই অংশটা, এখানে যদি ক্লিক করেন আপনি দেখতে পাবেন আসলে অপ্রোটা হচ্ছে এরকম যে আপনি ইংরেজি লিখবেন, বাংলা চলে আসবে। ইংরেজি লিখলে বাংলা আসে, কোন ইংরেজি লেটার লিখলে বাংলা কোন বর্ণ আসবে আপনি এই চারটা থেকে পেয়ে যাবেন। যেখানে কে ক, কে ইস খ, জি গ, জি ইস গ, এরকম পুরোটা এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি ইংরেজি লিখবেন, বাংলা আসবে, কোনটা লিখলে কি আসবে এখানে আপনি পেয়ে যাবেন, এখান থেকে আপনি নেবেন। এরপরে দেখেন মনে করেন এখানে লেখা আছে ইউজ অব্রো মাউস ফর টাইপিং। আপনি মাউস দিয়ে টাইপ করতে পারবেন। কিভাবে? অনেক সময় দেখা গেল হয়তো কোনো কিবোর্ডে কোনো প্রবলেম হতে পারে, কিন্তু আপনার লেখা জরুরি, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তবে এটাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমরা কিবোর্ড দিয়ে লেখার চেষ্টা করব, মাউস দিয়ে লিখবো না। তারপর দেখায় এখানে আপনি যদি ক্লিক করেন দেখতে পাবেন আপনার পুরো কিবোর্ড এখানে আছে। এখানে কিবোর্ডে যে বর্ণে আপনি ক্লিক করবেন আপনার এখানে সেই বর্ণটা চলে আসবে। আপনি এখানে বর্ণগুলো যুক্ত করে শব্দ বাক্য সব লিখতে পারবেন। তবে এই অবস্থায় কিন্তু এখন আপনি লিখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে একটা কি নিতে হবে, স্লাইড নিতে হবে। এটা কিন্তু স্লাইড না, আমরা শুধু মাইক্রোসফট ওপেন করলাম, এখন আমরা স্লাইড নেব। তারপরে আমরা লিখব। আমরা কোথা থেকে স্লাইড নেব দেখেন এখানে লেখা আছে স্লাইড, তার নিচে একটা অ্যারো চিহ্ন আছে। অ্যারোতে ক্লিক করলে নিউ স্লাইডের উপর ক্লিক করলাম, দেখেন এখানে বিভিন্ন প্রকার স্লাইড দেওয়া আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো স্লাইড এখান থেকে নির্বাচন করতে পারেন। তবে আমি সবসময় যা করি তা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে। ব্ল্যাঙ্ক স্লাইডে আমার কাছে মনে হয় যে কাজ করতে বেশি সুবিধা। আমি আজকে আপনাদের দেখাবো ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমরা কাজ করব। তো ব্ল্যাঙ্কে যদি ক্লিক করি আমার ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসলো। স্লাইড নিলাম। এখন আগে যে বিষয়টা দেখালাম, আপনি মাউস দিয়ে লিখবেন। লেখার প্রথমে আমি স্লাইড নিলাম, আমাকে স্লাইড নিতে হবে। স্লাইড নেওয়ার পর কি কাজ করতে হবে, আমাকে লেখার জন্য টেক্সট বক্স, টেক্সট বক্স এখান থেকেও পাবেন, হোমের এই পাশে এখানেও পাবেন, অথবা এই টেক্সট বক্সটা আর কোথায় পাবেন, ইনসার্টে ক্লিক করলে ইনসার্টেও পাবেন টেক্সট বক্স। এই টেক্সট বক্স এখান থেকেও নিতে পারেন, অথবা হোমের এখান থেকেও নিতে পারেন। এই টেক্সট বক্সে ক্লিক করবো, করে এরকম মাউস ধরে সোজা টান দেবো, একটা ছেড়ে দেব। অথবা এরকম যদি সমস্যা হয় মাউস ধরে টান দিতে, তাহলে আমি শুধু টেক্সট বক্সে ক্লিক করে এখানে একটা ঠোকা দেব। এখানেও আমার ইচ্ছা মতো লিখতে পারবো। লক্ষ্য করেন আমার লেখার কথা ছিল, এটা কেটে দিই, ব্যাক স্পেস দিয়ে আমি কেটে দিলাম। আমার লেখার কথা ছিল অভ্র কিবোর্ড দিয়ে। অভ্র কিবোর্ড এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি অভ্রতে ক্লিক করি, আমার কিবোর্ড চলে আসলো। কি লিখবো, বাংলা লিখবো। কোথা থেকে, আমার মাউস টাইপিং, অভ্র মাউস টাইপিং থেকে লিখবো। তাহলে লিখি আ ম আকার র, আমার। তাহলে আর কি করা যাবে, এখানে স্পেস আছে, স্পেস দিলাম। আমার বই, ব রস্বই, আমার বই লিখলাম।
লেখা শেষ, আমি কেটে দিলাম, আমার লেখা হয়ে গেল। এটা হলো দিয়ে লিখলাম অভ্র, যে মাউস টাইপিং অপশনটা আছে সেখান থেকে আমি মাউসের মাধ্যমে লিখলাম। আমরা এটা সবসময় অ্যাভয়েড করব, এটাতে লিখবো না। আমরা কি করব, এটা দিলাম। আমরা করব কি, স্লাইড নেওয়ার পর আমরা এই টেক্সট বক্স থেকে টেক্সট বক্স নিয়ে আমরা কি করব, কিবোর্ড দিয়ে লেখার চেষ্টা করব। আমার কি দিয়ে লিখবো, অভ্র দিয়ে লিখবো। এখানে আমার অভ্র নাই, আমার অভ্র নেওয়ার জন্য অভ্র এখানে খুঁজে নিতে হবে। সরি, আমরা নিকষ বান্ধে লিখবো অভ্র, অভ্র মাধ্যম, কিন্তু আমার ফন্ট হচ্ছে নিকষ ব্যান্ড। নিকষ ব্যান্ডে লিখবো, নিকষ ব্যান্ডে লিখবো, কিন্তু আমার এখানে দেখেন কি লেখা আছে, ইংলিশ লেখা আছে, আমি বাংলা লিখবো। তাহলে ইংলিশের উপর ক্লিক করলাম। আমি টেক্সট বক্সে এখন লিখবো, কি লিখবো, স্বাগত লিখলাম, স্বাগত লিখলাম। এর বাংলা টাইপ করলাম, অথবা আমি ইংরেজি টাইপ করব। আবার একটা টেক্সট বক্স নিয়ে আপনি ইচ্ছা করলে এখান থেকে কন্ট্রোল ধরে এটা টেক্সট বক্সে ক্লিক করে কন্ট্রোল চেপে মাউস দিয়ে টেনে আরেকটা নিতে পারেন। আমি সেভাবে না নিয়ে আরেকটা টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নিয়ে এবার আমি লিখব কি, ইংলিশে লিখব, ইংলিশ লিখব। বাংলাটা আমরা লিখতেছি কিন্তু অভ্রতে, হ্যাঁ, মাধ্যমে, বিজয় কিন্তু নয়। আমরা বাংলার ফন্ট নিলাম নিকষ ব্যান্ড। ইংরেজিতে যদি আমরা টাইম নিউ রোমান্স নেই তাহলে লেখাটা খুব সুন্দর আসে। আমার পছন্দের ফন্ট ইংরেজি, আমি এটা দিয়ে সবসময় লেখার চেষ্টা করি, টাইম নিউ রোমান্স। ফন্টের নাম লিখে দিলাম, টাইম নিউ রোমান, সরি রোমান, নিউ রোমান। এই ইংরেজিও লিখলাম, বাংলাও লিখলাম। ইংরেজি লিখতে তো সমস্যা নেই, কিবোর্ডে ইংরেজি যা আছে সেভাবে আমরা লিখতে পারি। তবে বাংলায় আমরা কিভাবে লিখবো, বাংলা ইংরেজি লিখবো, বাংলা আসবে, সেক্ষেত্রে আমার কিভাবে কোন লেটারে করলে কোন বর্ণ বাংলা আসে সেটা আমি এর আগেও দেখালাম, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। সেই হিসাবে লিখলাম, আমরা টেক্সট লিখলাম, যে বাংলা দুটো লিখলাম। আমার পরবর্তী ছিল অভ্র কিবোর্ড, অভ্র বোর্ড ব্যবহার করে বাংলা ইংরেজি টাইপ করা অপশন ছিল, আমরা টাইপ করলাম। এখন এই যে টাইপকৃত আমার যে শব্দগুলো বা যা লিখলাম সেগুলো আমরা কি করব, এই লেখাগুলো আমরা ছোট বড় করব, রং করব। কিভাবে করব দেখি, স্বাগত, স্বাগত এটাই বড় করব। সেক্ষেত্রে আমার টেক্সট বক্সটা আমি সিলেক্ট করে নেব, অথবা এই যে লেখাটা এখানে যে কার্সার আমার নাড়াচাড়া করতো, তাহলে আমি যদি এটা সিলেক্ট করি, ভাবে টেনে নিলেও সিলেক্ট করা যায়, অথবা টেক্সট বক্সের উপরে ক্লিক করলেও সিলেক্ট হয়, অথবা কন্ট্রোল এ সিলেক্ট হয়। এভাবে সিলেক্ট করার পর আমি এর সাইজটা বড় করব। সেক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে আমার স্বাগত, এখন লেখা আছে 18 সাইজ, তার পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে আমার যে সাইজের উপর রাখবো সেই সাইজ অনুযায়ী হবে। অথবা আমি অন্যভাবে ছোট করতে পারি, এর পাশে এ বড় একটা এ আছে আর একটা ছোট আকারের এ আছে। এই বড় এর উপর যদি আমি ক্লিক করতে থাকি তাহলে আমার লেখা বড় হতে থাকবে, আর যদি ছোট এর উপর ক্লিক করি আমার লেখা ছোট হতে থাকবে। এ হচ্ছে লেখা ছোট বড় করা। লেখা আরো কিছু কাজ আছে, নিচে দেখেন এখানে লেখা আছে, এই দেখেন বিতে যদি সিলেক্ট অবস্থায় বিতে যদি আমি ক্লিক করি তাহলে লেখাটা হবে।
মোটা হয়ে গেল। আবার বির উপর ক্লিক করব, আগের অবস্থায় আসলো। তাহলে বিতে ক্লিক করি, বোল্ড করে নেই। আই আছে, আই দেখেন লেখা আছে ইটালিক, আইয়ের উপর ক্লিক করি, ইটালিক। এবার নিচে এটা হচ্ছে আন্ডারলাইন, লেখা নিচে আন্ডারলাইন করব, ইউ আন্ডারলাইন। টেক্সট শ্যাডো, এই এসটা হচ্ছে টেক্সট শ্যাডো, এটার উপর ছায়া পড়বে, লেখার উপর ছায়া ফেলানোর জন্য এই এস এর উপর ক্লিক করলাম। তাহলে বিতে বোল্ড করলাম, আইতে ইটালিক, ইউতে আন্ডারলাইন, এসতে শ্যাডো। আরো অনেক কিছু আছে, আসলে আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে কিন্তু এটুকুই, এই পর্যন্ত এটা থাক। আর আমি এখন এটা কি করব, টেক্সটে রং করব। রং করার জন্য আমি কোথা থেকে রং করব? এই লেখা সিলেক্ট করা অবস্থায় বাংলাতে দেখানো যায়, ইংরেজিতেও তাই, একই অবস্থা। আপনি যেটাই করেন ওই একই অবস্থায় এখানে সিলেক্ট করে নিয়ে লেখা বড় করবেন, ছোট করবেন, যা খুশি বড় ছোট করা যাবে। আরেকটা জিনিস দেখায়, লেখাটা আপনি কোন পজিশনে রাখবেন। দেখেন এটা যদি হয় লেফটে থাকবে, এটা মিডিলে থাকবে, এটা রাইটে থাকবে। আপনি যেখানে ক্লিক করবেন সেখানে থাকবে, দেখেন মিডিলে আছে, দেখেন কোথায় গেল, রাইট গেল। তো যেখানে রাখবেন, আমি সচরাচর মিডিলে রাখার চেষ্টা করি। এই অবস্থায় এই লেখাটাকে আমি কি করব, রং করব। কোথা থেকে করব, দেখেন এখানে এর নিচে একটা আন্ডারলাইন করা আছে, আমি এখানে এই অ্যারোটাতে ক্লিক করি, ফন্ট কালার লেখা আছে, আমি ক্লিক করলাম, ফন্ট কালার, বিভিন্ন কালার বের হয়ে আসলো। এখানে লেখাটা সিলেক্ট করা অবস্থায় এখানে যেখানে কার্সার রাখবো লেখার রংটা সেরকম হয়ে যাবে, যা খুশি। এখানে যদি ক্লিক করি এরকম হয়ে গেল। অথবা না, এটা আমার পছন্দ নয়, আমি মোর কালারে যাব। মোর কালারে ক্লিক করলে, মোর কালারে প্রথমে এখানে আছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডে ক্লিক করলে এখানে আপনি কোনটা নেবেন সেটার উপর ক্লিক করার পর করবেন, সে কালার হয়ে যাবে। অথবা ওখানে আরো একটা ছিল মোর কালারে কাস্টমে, আপনি দেখেন এই যে আমি যে কালারটা নিলাম, এটা আমি এর বিভিন্ন অবস্থা আছে, এই কোন অবস্থা নিব ইচ্ছা করলে সেখানে দিতে পারি। অথবা এটা দিলাম না, এখান থেকে কোনো একটা কালারের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই কালারটা কোন, দেখেন এখান থেকে আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিতে পারি। যেটা নিব সেটা, যেটা ওকে করব সেই কালারটা এখানে হয়ে যাবে। এটা এখান থেকে নিলাম। অথবা আরো আমি কালার চেঞ্জ করতে পারি, লেখার কালার কোথা থেকে, ফরম্যাট থেকে। ফরম্যাটে যদি ক্লিক করি, এখানে দেখেন ফরম্যাটে ক্লিক করার পরে পেলাম টেক্সট ফিল। টেক্সট ফিলে যদি ক্লিক করে ওই রংগুলোই চলে আসবে। এখান থেকে যে কোনো রং আমি সিলেক্ট করে দিতে পারি। আবার আমি লেখার আউটলাইনটা দিতে চাই, দেখেন আউটলাইন যে কোনো কালারের উপর যদি ধরি তাহলে লেখার উপর একটা আউটলাইন আসে যাবে, আউটলাইন দিতে পারি। এভাবে লেখার রং করতে পারি। আর কি করতে পারি, এই লেখাটাকে আমি এই ডিজাইনে নিব না, ওয়ার্ড আর্ট স্টাইল আছে, এই ওয়ার্ড আর্ট স্টাইলে আমি যদি ক্লিক করি আমার তার বিভিন্ন স্টাইল আসবে। দেখেন যার উপর ধরবেন ঠিক সেরকম কৃতি ধারণ করবে। এটা আবার এই কালারটা আমি চেঞ্জ করতে পারি, অন্য কালার দিতে পারি, কিন্তু দেখেন স্টাইলটা অন্যরকম হয়ে গেল। এটাকে বলা হয় ওয়ার্ড আর্ট স্টাইল, স্টাইল চেঞ্জ হয়ে গেল। আর কি করতে পারি, আমি হোম থেকে এটা করে দিই, বোল্ড তুলে দিই, ইটালিক তুলে দিই, স্বাভাবিক করে নিই, আন্ডারলাইনে তুলে দিই, সেটা থাক সমস্যা নেই, মিডিল করে নিই।
এখানে আরও একটা ফরম্যাট থেকে দেখেন আরও একটা কাজ করতে পারি, টেক্সট ইফেক্ট আছে। আমরা ফিল কালার দেখলাম, ফিল আউটলাইনও দেখলাম। আউটলাইন বলতে অক্ষরের পাশ দিয়ে, আর ফিল কালার মানে আপনার লেখার কালারটা। টেক্সট ইফেক্ট আছে, দেখেন এখানে টেক্সট ইফেক্টে আমরা কি দেখতে পাচ্ছি। টেক্সট ইফেক্টে যদি ক্লিক করি, এখানে আছে শ্যাডো। শ্যাডো আমরা একটা পেয়েছি অটোমেটিক। আমরা হোমে যখন দেখেন এখানে এসে ক্লিক করেছিলাম, আমার এই স্বাগত একটা শ্যাডো হয়ে গেছে। আর কি আছে, রিফ্লেকশন আছে, দেখেন ক্লিক করব, ক্লিক করার আগে ধরা এখানে কার্সার ধরার সঙ্গে সঙ্গে দেখেন রিফ্লেকশন হচ্ছে, গ্লো হবে, দেখেন গ্লো। বেভেল দেখেন এখানে ক্লিক যদি করি, ফন্টের এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন সময় যখন স্মার্ট আর্টে আমরা কাজ করি তখন এই বেভেলটা দৃশ্যমান হয়। আবার দেখেন 3D অপশন করতে পারেন, আপনার ইচ্ছা মতো লেখাকে নিতে পারেন 3D মোডে। যেখানে ক্লিক করবেন সেখানে আসবে। আবার এখানে দেন নর্মাল নো রিফ্লেকশন। অথবা আর কি আছে, এখানে আমরা আরো দেখতে পারি ট্রান্সফর্ম। লেখাটাকে আমরা কোন ট্রান্সফর্মে নিতে পারি, দেখেন এটা স্বাভাবিক। যদি এরকম দেই, এরকম দেই, যেখানে ধরবেন ঠিক সেরকম। এটা হচ্ছে টেক্সট ইফেক্ট। এ হলো লেখা ছোট বড় করা, রং করা। তারপরে টেক্সট ইফেক্টও আমি দেখালাম। তো এরপরে আজকে টেক্সট সম্পর্কে আরো বিস্তারিত আছে, আমরা পর্যায়ক্রমে যখন আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করব। যেমন তারপরে একটু এখানে বলি, এখানে টেক্সটের এখানে থিম স্টাইল আছে, এখানে যদি এরকম দেওয়া যায়, অর্থাৎ আমার আগেই একটা ছিল যে টেক্সট ফিল রং করা, টেক্সট বক্স রং করা। টেক্সট ফিল তো আমি দেখালাম রং করা, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন হলো। এখন টেক্সটের কি বলে, টেক্সট বক্স, এই যে বক্সটা, এই বক্সটা আমি রং করবো। সেক্ষেত্রে আমি কি করতে হবে, এই টেক্সট বক্স রং করার জন্য আমার এখানে যাবে, এই ফরম্যাট থেকে আসলাম, এই ফরম্যাটে ক্লিক করলে শেপ ফিলে যদি ক্লিক করি, আমার টেক্সট বক্সটা উপর রং হয়ে যাবে। এই টেক্সট বক্সের আউটলাইনও রং করা যাবে। যদি আউটলাইন রং করি, যেটা দিব সেটাই হবে, অথবা নো আউটলাইন দেওয়া যেতে পারে। এখানে দেখেন নো আউটলাইনও দেওয়া যেতে পারে। আবার এই শেপের ইফেক্ট আছে, এই যে টেক্সট বক্সটা শেপ নিলাম, সে শেপের ইফেক্ট হবে। ইফেক্টে যদি যাই, দেখেন এটা একটা ইফেক্ট। শ্যাডো আছে, এই শ্যাডোগুলো 3D ইয়াতে বেশি দেখা যাবে। গ্লো আছে, দেখেন গ্লো আসলো। যে ইফেক্ট নেবেন সেই ইফেক্টে চলে আসবে, দেখেন এ হচ্ছে শেপ ইফেক্ট। এটা টেক্সট বক্সেরই শেপ ইফেক্ট। পরবর্তীতে আমরা যখন শেপ নিয়ে কাজ করব, শেপের এই ধরনের আমরা ইফেক্ট দিতে পারবো। তো এই ছিল টেক্সট রং করা, টেক্সট বক্স রং করা। ভিউয়ার্স, এবার আজকের ভিডিওর সর্বশেষ যে অংশ আছে সেটা হচ্ছে সর্বশেষ অংশ, ছবি ইনসার্ট। এক্ষেত্রে আমি এই স্লাইডেও ছবি ইনসার্ট করতে পারি, অথবা আলাদা একটা স্লাইডও নিতে পারি। আলাদা স্লাইড নিতে গেলে আমি উপরের বক্সটাতে ক্লিক করে আমার অটোমেটিক আর একটা স্লাইড নিতে পারবো।
আমি যে কোনো জায়গাতে ইনসার্ট করতে পারি। ছবি ইনসার্ট করার জন্য আমাকে খেয়াল রাখতে হবে, যদি আমি ডাউনলোড করি তাহলে আমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন থাকার পর আমরা যে কোনো ব্রাউজারে ক্লিক করে আমরা আসলে গুগল কি করতে পারি, ইমেজ ইনসার্ট করতে পারি, ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার পর আমরা ইনসার্ট করব। আর যদি আমার আগেই যদি আমার ল্যাপটপে ডাউনলোড করা ছবি থাকে, এই স্বাগতর জন্য মনে করো একটা আমরা ফুলের ছবি এখানে ইনসার্ট করব স্বাগত দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা ইনসার্ট করব। ইনসার্ট করতে গেলে ইনসার্টে ক্লিক করব, এখানে পিকচার ইনসার্ট, অনেক কিছু ইনসার্ট করা যায়, পিকচার, হ্যাঁ, তারপরে আমরা অডিও ভিডিও এগুলো কিন্তু ইনসার্ট করা। আমরা এখানে শুধুমাত্র পিকচার ইনসার্ট করব, অনলাইন থেকে নয়। অনলাইন থেকে ক্লিক আমার ডাটা কানেকশন থাকতে হবে এবং অনলাইনে ক্লিক করলে আমার সেখান থেকে আমরা সরাসরি নিতে পারবো। আবার যেহেতু আমার ল্যাপটপে ছবি আছে, সেক্ষেত্রে ল্যাপটপে আমি যদি ক্লিক করি, এখান থেকে স্বাগত জানানোর জন্য ছবি আছে কিনা দেখে নেই। যে কোনো ফুলের ছবি এই মুহূর্তে পেলাম না, আমার নেট কানেকশনও নাই। পিকচার দেখি যদি থাকে, হ্যাঁ আছে, এখান থেকে আমি একটা ছবি আবার দেখাই। তাহলে দেখেন আমরা ইনসার্ট করব, ছবি ইনসার্ট করব, পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করলে আমার যেখানে ছবি আছে সেখানে আমি খুঁজে নেব। এই আমার এখানে ছিল, এখানটায় ছিল, এই পিকচারে ছিল। পিকচারে ক্লিক করলে এখানে অসংখ্য ছবি আছে, এই ছবি থেকে আমি একটা যে কোনো পিকচার এখানে যদি ডাবল ক্লিক করি সরাসরি ছবি চলে আসবে, অথবা কেটে দেই, অথবা আবার ইনসার্টে ক্লিক করি, যদি ছবিতে গেলাম, ছবির পর একটা ক্লিক করে যদি ইনসার্টে ক্লিক করি তাহলে ছবি চলে আসবে। অথবা আমার এটা মিনিমাইজ করলাম, আর যদি তাই ছবি ছিল সেটা ওপেন করি, পিকচার থেকে যদি আমি একটা ছবি টেনে আনি, আর কোথায় কাজ করলাম এখানে যদি এসে চলে আসলো, এখানে ছেড়ে দিলাম, ছবি চলে আসলো। এভাবে আমরা ছবি ইনসার্ট করতে পারি। অথবা অনলাইনে যদি আমি সচরাচর করি কি, আমার যখন নেট কানেকশন থাকে, আমার ছবির প্রয়োজন হলে আমি গুগল থেকে ছবি ইমেজ কপি করে এনে এখানে পেস্ট করে দিই। আমার এভাবে আমি ছবি ইনসার্ট করি। তো এই ইনসার্ট করা ছবিটা আমার সাইজ মতো, আমার যেভাবে আমার প্রয়োজন স্বাগত জানানোর জন্য, সেভাবে আমি এখানে সেট করব। যদি আমি ফুল পেজে এটা সেট করতে চাই, তাহলে আমার সবসময় ছবির কোণা ধরে টানবো, কখনোই মাঝখান বরাবর টানবো না, উপরে নিচ টানবো না, তাহলে ছবির সাইজ নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে যদি আমি ফুল স্লাইডটাতে পূরণ করতে যাই, আমি এখানে আরেকটা কাজ করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে আমার ছবি যদি কোণা ধরে টানি, আমার পুরো স্লাইড আসতেছে না, আসলে বাইরে চলে যাচ্ছে। আমার পুরো স্লাইডে আমার যেন ছবিটা আসে, সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে, আমি এই ছবিটাকে ক্রপ করব। এই রেশিও অনুযায়ী এই স্লাইডের জন্য সবসময় 16:9 এখানে যদি ক্লিক করি, ছবিটা এই মাপে ক্রপ হবে। আমি যদি বাইরে ক্লিক করি, আমার ছবিটা ক্রপ হলো। এখন এই ছবিটা আমার পুরো স্লাইডে আমি টেনে বসাতে পারবো, এই কোণা ধরে টেনে নেব, ছবি এর স্লাইডের আর বাইরে যাবে না। এভাবে আমি ছবি ইনসার্ট করতে পারি। ছবি আমি এভাবেও রাখতে পারি, আবার স্বাগত জানানোর জন্য ছোট করেও নিতে পারি, অথবা এই ছবিকে বিভিন্ন সাইজে এখানে উপস্থাপন করতে পারি। সেই জিনিসটা পরে দেখাবো, একদিনে বেশি আসলে না দেখানোই ভালো। এখানে এই ছবিটা দেওয়ার পর আমার এই পিকচারের একটা টাইটেল বা ক্যাপশন আমরা দিতে পারি। এই টাইটেল বা ক্যাপশন দেওয়াটা
কীরকম ওই আগে আমরা যা লিখলাম সেটাই, অর্থাৎ এই ছবিটা যদি আমি ওখানে পার করি তাহলে দেখা যাচ্ছে টাইটেল ক্যাপশন ঠিক আছে। এটা কেটে দেই, স্বাগত জানানোর জন্য এই ছবিটা আমরা নিয়েছিলাম। এই ছবিটা এখান থেকে আমি কপি করলাম বা কাট করে নিলাম, এখানে এসে বসে দিলাম। এটা যদি আগে এখানেই আমি নিতাম তাহলে আর কোনো কথাই ছিল না। এটা আমার টাইটেল বা ক্যাপশন। এই ছবিটা আমি দেওয়ার কারণ হলো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। অথবা আমি যদি বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ম্যাপ যদি আমি ইনসার্ট করতাম তাহলে আমার ক্যাপশন দিতাম বাংলাদেশ, অথবা বাংলাদেশের বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন নদী। এইভাবে আমার স্লাইডের প্রয়োজন, অর্থাৎ আমি কি উদ্দেশ্যে আমি স্লাইডটা তৈরি করতেছি, কন্টেন্টটা তৈরি করতেছি, সেই অনুযায়ী আমার সেখানে ক্যাপশন চলে আসবে। ছবির ক্যাপশন আমাকে ওইভাবে দিতে হবে। তো এই ছিল আজকের আমার পাওয়ার পয়েন্টের প্রথম পর্বের টিউটোরিয়াল।